আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে জিনিসের আশঙ্কা ছিল সেটাই হলো। আমি আপনাদের 2 দিন আগেই ব্যক্তিগতভাবে এই কথাটি বলেছিলাম যে আমেরিকা যদি লিখিতভাবেও কিছু দেয় তাও তাদের বিশ্বাস করা যায় না, কারণ আমেরিকা অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বাধ্য হয়ে এই চুক্তিটা করিয়েছেন। এ কথাও আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আমেরিকায় একটি রিপোর্ট এসেছে যে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের পর ইরানের উপর আবারও হামলা করবেন, এই চুক্তিটি নিজেই নষ্ট করবেন। রাত পার হতেই ঠিক সেটাই ঘটল। হ্যাঁ, শয়তান তার নোংরামি থেকে কিভাবে বিরত থাকবে? আপনারা জানেন, মানুষ খবর ছড়িয়েছে যে ভাইয়া ইরানের উপর বড় হামলা হয়েছে, কিন্তু কেউ এর আসল কারণ জানায়নি। সবাই ইরানের ভুল ধরতে এবং তা প্রচার করতে ব্যস্ত। আসল সত্য হলো, ইরান আগেই বলে দিয়েছে যে হরমুজ প্রণালী আমাদের নিয়ন্ত্রণে, অর্থাৎ সেফ প্যাসেজ দেওয়ার জন্য ইরান প্রস্তুত। ইরান যেসব জাহাজকে বলেছে যে এটি নিরাপদ পথ, আপনারা এখান দিয়ে যান, সেখানে জাহাজগুলো যদি নিজে মাতব্বরি করে নিজেদের ইচ্ছে মতো রাস্তা দিয়ে যেতে চায়, তবে ইরান তো আটকাবে, কারণ হরমুজ তো ইরানের নিয়ন্ত্রণে। ঠিক এটাই ঘটেছে। হরমুজ এলাকা দিয়ে সিঙ্গাপুরের একটি জাহাজ যাওয়ার চেষ্টা করছিল, ইরান সেটির উপর হামলা চালায়। হ্যাঁ, প্রথমে ইরানই হামলা করেছিল, বিষয়টি আপনারা পরিষ্কার করে নিন। সে জাহাজটিকে ইরান নিশানা বানায়, যার পর আমেরিকা স্ট্রেইট অব হরমুজে ইরানের যে ওয়্যারহাউস রয়েছে সেটির উপর হামলা করে দেয়। ডোনাল্ড ট্রাম্প নিজে পোস্ট করে জানিয়েছেন যে ইরান 4টি ড্রোন লঞ্চ করেছিল, 3টি মিস হয়ে গেছে, অর্থাৎ তারা আটকে দিয়েছে, এবং একটি আঘাত করেছে। আর ডোনাল্ড ট্রাম্প তখনই বলেছিলেন যে আমরা পাল্টা জবাব দেব। ওদিকে ইরানকে কিভাবে থামাবে? আর ইরানকে কি কেউ থামাতে পারে, নাকি আজ পর্যন্ত কেউ থামাতে পেরেছে? আমেরিকার এটা ভুল ধারণা ছিল যে আমরা আবার কিছু একটা করব এবং নিজেদের বিজয় হিসেবে দেখিয়ে দেব, কিন্তু তেমনটা হয়নি। আমেরিকা যখন পাল্টা জবাবের নামে হরমুজে ইরানের ঘাঁটির উপর হামলা চালায়, তখন ইরান আরবে আমেরিকার যে আস্তানাগুলো রয়েছে সেগুলোর উপর হামলা করেছে। আজকের তারিখেই আমার কাছে বিভিন্ন জায়গা থেকে খবর এসেছে যে ভাই, আমরা এখন কুয়েতে আছি, এখানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একজন বাহরাইন থেকে জানিয়েছেন যে ভাইয়া, সাইরেন বেজে উঠেছে, তবে ইরান অফিসিয়ালি কারোর নাম নেয়নি। ইরান আরবদের নাম নিয়েছে যে আরবে অবস্থিত আমেরিকার ঘাঁটিকে আমরা নিশানা বানিয়েছি। ওদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা কখনো ভুলব না আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির শাহাদাত, যেভাবে তাকে হত্যা করা হয়েছে, আমরা কখনো তার হত্যাকারীদের ভুলব না। কথা হলো, আপনারা যদি ভুলবেনই না, তবে চুক্তি কেন করেছেন? খুব সোজা কথা, যখন আপনারা জানেন এবং নিজেরাও বলেছেন যে আমাদের আমেরিকার উপর ভরসা নেই, তাহলে চুক্তি করেছেন কেন? এটি আমার ব্যক্তিগত মতামত। এখন ইরানি কর্মকর্তারা নিজেরাই নিশ্চিত করেছেন যে আলোচনা চলাকালীন আমেরিকা আবারও হামলা করেছে। এতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমেরিকা চুক্তি চায় না, আর আমরা এর জবাব দেব। ভাই, কি জবাব দেবেন? আপনারা তো আগে থেকেই জানতেন যে আমেরিকা কথা রাখবে না, তারা বাধ্য হয়ে চুক্তি করছে। যখনই তারা নিজেদের শক্তিশালী মনে করবে, তারা আবারও হামলা করবে। মার্কিন ইন্টেলিজেন্স রিপোর্ট নিজে বলছে যে ডোনাল্ড ট্রাম্প নিজের গদি বাঁচানোর জন্য চুক্তি করেছেন। এরপরেও আপনারা যদি এখন কাঁদেন যে না, আমরা জানি ও চুক্তি মানবে না, এই চুক্তি খারাপ, তবে এটা আপনাদেরই বোকামি। আমাদের উচিত আগে থেকে এই কথা বলা যে ডোনাল্ড ট্রাম্প চুক্তি নষ্ট করছেন এবং নেতানিয়াহুর ইশারায় চলছেন, এটা বলে নিজেদের চুক্তি শেষ করা উচিত। এখন আপনারা নিজেরাই বলছেন যে হ্যাঁ, আমরা আলোচনা করছি, আর আলোচনার মাঝেই খামেনিকে শহীদ করা হয়েছিল, এটাও ভুলে যাওয়া উচিত নয়। ইরানি কর্মকর্তারা আবারও নিশ্চিত করেছেন যে স্ট্রেইট অব হরমুজে আমাদের নিয়ন্ত্রণে আছে, অতএব আমরা এনভায়রনমেন্টাল কন্ট্রোল ফি অবশ্যই নেব। অর্থাৎ আমি যে বলেছিলাম টোল সরাসরি না হলেও অন্য কোনো উপায় নেবে, কিন্তু ইরান অবশ্যই নেবে, এটাই তার প্রমাণ। ওদিকে আমেরিকা, ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত এই 3 জন যুদ্ধের পর প্রথমবারের মতো মুখোমুখি বসে মিটিং করেছে। 3টি শয়তান এক হয়ে গেছে। কোনো ভুল ধারণায় থাকবেন না যে চুক্তি হয়ে গেছে মানেই সমস্যা সমাধান হয়ে গেছে। যখন 3টি শয়তান একসাথে মিলবে, তখন কি কেলেঙ্কারি ঘটবে আপনারা কল্পনাও করতে পারবেন না। যাই হোক, জায়গার নাম এখনও সামনে আসেনি যে এই 3 শয়তান কোথায় বসে বৈঠক করেছে, তবে এটা নিশ্চিত হয়ে গেছে যে আমেরিকা, ইউএই এবং ইসরায়েল বৈঠক করেছে। ওদিকে আমেরিকার অর্থমন্ত্রীর বক্তব্য হলো যে 41 দিন যুদ্ধ চলেছিল, আমরা ইরানের উপর হামলা এই কারণেই করেছি কারণ ইরান পারমাণবিক বোমা তৈরি করা থেকে মাত্র 2 সপ্তাহ পিছিয়ে ছিল। আর নিশ্চয়ই আপনারা সবাই জানেন যে এটি একটি মিথ্যা কথা। গত 40 বছর ধরে নেতানিয়াহু নিজেই এই মিথ্যা বলে আসছেন যে পরশুই ইরান হামলা করতে পারে, কারণ কালকেই তারা পারমাণবিক বোমা বানিয়ে ফেলবে, 1 সপ্তাহের মধ্যে বানিয়ে ফেলবে, 2 সপ্তাহের মধ্যে বানিয়ে ফেলবে, 3 সপ্তাহের মধ্যে বানিয়ে ফেলবে। 3 কদম দূরে আছে, 4 কদম দূরে আছে। অথচ গোটা বিশ্ব দেখেছে, ইসরায়েল, মোসাদ নিজে জানিয়েছে, আমেরিকার ইন্টেলিজেন্স জানিয়েছে, খামেনির শাহাদাতের পর সিআইএ পরিষ্কার বলে দিয়েছে যে ইরান কোনো পারমাণবিক বোমা বানাচ্ছিল না।
আজ শুধু ডোনাল্ড ট্রাম্পের ভুলগুলোকে ঢাকার জন্য আমেরিকার কয়েকজন নেতাকে অনবরত সামনে আনা হচ্ছে, যাতে তারা কেবল মিথ্যাই বলে যায়। যে কাজ কেউ করতে পারেনি, যারা নিজেরা জীবনভর দালালি করে গেছে এবং নিজের দেশের মালামাল আল্লাহর ঘর থেকে চুরি করিয়ে দালালি ও দালালগিরি করেছে, তারা এখন দুটি দেশের মধ্যকার যুদ্ধ থামানোকে দালালি বলছে। অথচ নিজেদের চরকায় তারা কখনোই তেল দিতে পারল না, নিজেদের দিকে কখনো তাকিয়ে দেখল না। এবার শুনুন, 12 জন ইরানি নাবিককে আমেরিকা অপহরণ করেছিল। যে কাজ কেউ করতে পারেনি সে কাজ পাকিস্তান করে দেখিয়েছে। পাকিস্তান সে ইরানি নাবিকদের আমেরিকার কাছ থেকে মুক্ত করেছে এবং ফিরিয়ে নিজেদের দেশে নিয়ে গেছে। অর্থাৎ যেসব ইরানি আমেরিকার কাছ থেকে মুক্তি হয়েছেন তারা প্রথমে পাকিস্তানে যাবেন, তারপর পাকিস্তান থেকে তারা ইরানে যাবেন। এদিকে IAEA ঘোষণা করেছে যে আমরা ইরানের ভেতরে তদন্ত করব, তাদের যেসব পারমাণবিক এলাকা এবং ইউরেনিয়াম রয়েছে আমরা সেগুলো পরীক্ষা করব, এছাড়া অন্য কোনো উপায় নেই। ওদিকে বাহরাইনের উপর ইরান যে হামলা করেছে, যে হামলাটি হয়েছে যাতে ইরান বাহরাইনের মার্কিন ঘাঁটিগুলোকে নিশানা বানিয়েছিল, সেই হামলার পর বাহরাইন ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। অন্যদিকে আমি আপনাদের বলেছিলাম যে এইসব আরব দেশগুলো নিজেদের আসল জায়গায় ফিরে আসবে। শুধু দেখতে থাকুন, সময়টা নোট করে রাখুন। এই দেখুন, 1 জুলাই থেকে তেহরানের উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাতের ফ্লাইট শুরু হতে যাচ্ছে। অর্থাৎ যাই করো না কেন দাপট ইরানেরই থাকবে। অন্যদিকে ইরানি কর্মকর্তারা শেষমেশ ক্লান্ত হয়ে এখন বলে দিয়েছেন যে স্ট্রেট অব হরমুজে আমেরিকা তার প্রক্সিদের মাধ্যমে স্বাক্ষরিত MOU চুক্তি লঙ্ঘন করছে, তারা প্রতিশ্রুতি ভঙ্গ করছে এবং চুক্তি নষ্ট করছে। সম্মানিত সুধী, এটা তো ইরানের ভাবা উচিত যে তোমরা কি পাগল হয়ে গেছো? তোমরা শয়তানের উপর ভরসা কেন করছো? যে মানুষটি, যে ডোনাল্ড ট্রাম্প কাসেম সোলাইমানিকে হত্যা করেছে, যে মানুষটি তোমাদের সর্বোচ্চ নেতাকে হত্যা করেছে, তোমরা তার সঙ্গে কথা বলছো। ঠিক এই কারণে আপনারা ছটফট করবেন না যে রজা ভাই তুমি নিজেকে বেশি বুদ্ধিমান ভাবছো। ইরানের সাধারণ জনগণ গত বেশ কয়েকদিন ধরে রাস্তায় নেমে এটাই বিক্ষোভ করছিল যে আমরা কোনো চুক্তি চাই না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বিরুদ্ধে ইরানের জনগণ রাস্তায় নেমে এসেছিল এবং তারা এটাই বলছিল, ভাই আমাদের চুক্তি লাগবে না, আমরা চুক্তি করতে চাই না। জনগণ বলছে তোমরা তো আমাদের জন্যই চুক্তি করছো, তাই না? আর আমরাই বলছি যে আমাদের কোনো চুক্তি চাই না। এদিকে আমেরিকা নিজেই একটি ভিডিও প্রকাশ করেছে, আর সেটি এমন একটি ভিডিও যা আপনারা স্ক্রিনে দেখতে পারেন। চুক্তি হওয়ার পর ইরানের উপর আমেরিকা যে হামলা চালিয়েছিল এটি তারই ভিডিও এবং খোদ আমেরিকা রিলিজ করেছে। অর্থাৎ আমেরিকা নিজেই যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। আলোচনা হওয়া তো মোটে কয়েকটা দিন হলো, তাহলে এই শয়তানের উপর কিভাবে ভরসা করা যায়? কিন্তু একটা আরব দেশ আছে যে শুধরে গেছে, আর সেটা হলো ওমান। এটা বলবো না যে শতভাগ শুধরে গেছে, তবে গত 2 দিন আগে আমি আপনাদের যে একটা আপডেট দিয়েছিলাম যে ইরান এখন যা বলছে ওমানও ঠিক সেটাই বলছে। ওমান আজ আরও একবার বলেছে, বরং ইউরোপকে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে স্ট্রেট অফ হরমুজ এখন আগের মতো থাকতে পারে না। হতে পারে এখান দিয়ে যাতায়াত করতে আপনাদের কোনো ট্যাক্স দিতে হতে পারে। অর্থাৎ হুবহু ইরানের মতো কথা। আর এটাই সবচেয়ে ভালো যে যত তাড়াতাড়ি ইরানের পাশে দাঁড়াবে সে তত দ্রুত এবং তত বেশি লাভবান হবে। এখন দেখুন, 41 দিনের যুদ্ধের আরেকটি রিপোর্ট এসেছে, যে রিপোর্টে এ তথ্য ফাঁস হয়েছে যে আরব দেশগুলোতে, বিশেষ করে বাহরাইন এবং ওমানের মতো দেশগুলোতে আমেরিকার নেভাল বেসগুলোর এত বড় ক্ষতি হয়েছে যে যার আনুমানিক পরিমাণ প্রায় $2 বিলিয়ন। এখন আমেরিকা ওইসব আরব দেশ থেকে তাদের নৌঘাঁটিগুলো সরিয়ে ইসরায়েলে নিয়ে যাবে। 41 দিনের যুদ্ধে আমেরিকার এই দশা হয়েছে। আমি তো বলছি ইরানের এখন বিসমিল্লাহ বলে একদম খোলামেলা লড়াইয়ে নেমে পড়া উচিত। বলা উচিত, আসো এখন সামনাসামনি আসো। এই সমস্ত বিষয় একদিকে যেমন চলছে, অন্যদিকে আরেকটি খবর হলো ইরান এবং আমেরিকা কথা বলার জন্য একটি আলাদা হটলাইন তৈরি করেছে, যাতে যুদ্ধবিরতি লঙ্ঘন হলে, কোনো সমস্যা হলে বা লেবাননে হামলা হলে যোগাযোগ করা যায়। কিন্তু এই লাইনটি আমার কাছে গাধার প্রস্রাবের মতো একেবারে মূল্যহীন। ভাই এখন তো পাল্টাপাল্টি হামলা হয়েই গেল। গত 24 ঘন্টা ধরে কি চলছে? লেবাননে কি হামলা হচ্ছে না? ইসরায়েল লেবাননে হামলা করছে, আর আমেরিকা ইরানের বিভিন্ন জায়গা ও ঘাঁটির উপর হামলা চালাচ্ছে। অন্যদিকে আমেরিকার জেডি ভ্যান্স বলেছেন যে আমরা ইরানের সঙ্গে একটা এগ্রিমেন্ট করেছি এবং সেই চুক্তিতে ইরান স্বাক্ষর করেছে। চুক্তিতে যদি তাদের কোনো সমস্যা থাকে তবে তারা আমাদের ফোন করতে পারে, আমরা আবারও আলোচনার মাধ্যমে সমাধান বের করার চেষ্টা করব। কিন্তু তারা যদি সহিংসতা দেখায় তবে সহিংসতার জবাব সহিংসতা দিয়েই হবে। ভাই উস্কানিমূলক কথা তো তুমি নিজে বলছো, তাহলে ইরান কি তোমাকে ছেড়ে দেবে? জেডি ভ্যান্স আরও বলেছেন ইরানের ইউরেনিয়াম আমরা নিয়ে নেব। ওটা কি চকলেট যে তুমি টাকা দেবে আর নিয়ে নেবে? Rich stockpile is something that we want to get, but Bill, if we never get it, and the president wants it, and we are going to get it. আমেরিকার কাছে যেসব এয়ার টু এয়ার মিসাইল আছে সেগুলো প্রায় শেষ হয়ে গেছে। আপনারা জানেন বেশ ভালো পরিমাণ মিসাইল শেষ হয়ে গেছে।
আমেরিকা এখন সেই ধরনের মিসাইল 10 গুণ বেশি পরিমাণে অর্ডার করেছে। এখন এগুলো তো তারা কারো বিয়েতে ফাটানোর জন্য অর্ডার করেনি। সুতরাং পরিষ্কার কথা এই যে তারা যুদ্ধবিরতি করেছে, এটা ইরানের কাছে মার খেয়ে করেছে, যাতে তারা একটু নিঃশ্বাস নেওয়ার সুযোগ পায় এবং এই নিঃশ্বাস নেওয়ার উসিলাই অস্ত্র জমা করতে পারে। আমার বন্ধুরা, এটা লিখে রাখুন আপনারা। ওদিকে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি ছটফট করছে, রাতে তার ঘুম আসছে না, কারণ ন্যাটোর চিফ বলে দিয়েছেন যে ইরানের উপর হামলা করার জন্য মেলোনি দেশ থেকে 500টি ফাইটার জেট উড়াল দিয়েছিল। সেই দিনই মেলোনি সাফাই দিয়েছিলেন, আর এখন মেলোনির ঘুম এতটাই উড়ে গেছে যে তিনি আবারও সাফাই দিয়েছেন। মেলোনি এখন বলছেন, আমরা যদি ইরানের উপর হামলা করে আমেরিকার সাথে দিতাম, তবে ডোনাল্ড ট্রাম্প আজ আমাদের উপর অসন্তুষ্ট হতেন না। বেচারি কতই না ভয় পাচ্ছে, ভয় পাওয়া ভালো। চলেন আমরা মূল খবরে চলে যাচ্ছি। আজকে আর এই বিষয়ে আলোচনা করতে চাই না, আপনাদের শুধু জাস্ট অবগত করলাম। প্রিয় দর্শক, আজকের মূল শিরোনাম, ইরান নিউক্লিয়ার বানাচ্ছে না বানিয়ে ফেলেছে, তার দুটো তথ্য এসছে নতুন করে। এক, হঠাৎ করে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি যিনি চিফ অর্থাৎ আইএই এর প্রধান রাফায়েল গ্রোসি ইরানে ঢুকতে চাচ্ছেন। ইরান তাকে বলছে, আসো তুমি, তোমাকে ঢোকাবো। কোন দিক দিয়ে ঢোকাবো বুঝতে পারছেন তো? হঠাৎ করে এই রাফায়েল গ্রোসি কেন ইরানে ঢুকতে চাচ্ছেন? আমেরিকা ইসরায়েলের খেলাটা কি? 2 নম্বর খবর, চীন পাকিস্তানের হাতে 5th প্রজন্মের যুদ্ধ বিমান দিতে যাচ্ছে, যে খবরে ভারতের ঘুম হারাম হয়ে গেছে। চীন কি খেলাটা খেলতে চায় বাংলাদেশ এবং পাকিস্তানকে নিয়ে, এই দুটো প্রসঙ্গে আজকে ডিটেল আলোচনা দেব আপনাদের। শুনতে এবং দেখতে পাচ্ছেন আশা করি, না? জি শামীম ভাই, আপনি দেখছেন, আমাকে অন্তরস্থল থেকে ভালোবাসা জানিয়েছেন, আপনার জন্য শুভেচ্ছা শামীম ভাই। মোজাম্বিক থেকে দেখছেন মফিজ ভাই, জি আপনাকেও ভালোবাসা জানাচ্ছি। তো এখন এই মুহূর্তে দুটো প্রসঙ্গ আমাদের সামনে আসছে। এক, ইরানের ভেতরে যে পরমাণু বিজ্ঞানীরা একের পর এক অর্থাৎ ধারাবাহিক মারা গেলেন, ইরান কাকে সবচেয়ে বেশি সন্দেহ করছে? ইরান বলছে যে আমরা এজন্য আইএই এর যে আন্তর্জাতিক নিউক্লিয়ার বিষয়ক প্রধান মিস্টার রাফায়েল গ্রোসিকে সন্দেহ করা হচ্ছে। বলা হচ্ছে যে আমরা এই ব্যক্তিকে আমাদের প্রত্যেকটি নিউক্লিয়ার সাইট পর্যবেক্ষণের অনুমতি দিয়ে ভুল করেছি, কারণ তিনি আমেরিকা এবং ইসরায়েলের এজেন্ট হয়ে কাজ করছেন। কোথায় কি আছে, কোন পরমাণু বিজ্ঞানীরা এই কাজগুলো করছেন, পুরো তথ্য ডাটা তিনি এখানে এসে আমাদের সাইট ভিজিট করে সংগ্রহ করেছেন, এবং ধারণা করা হচ্ছে উনি কোনো বিশেষ চিপ নিউক্লিয়ার সাইডে বসিয়ে রেখে আমেরিকা এবং ইসরায়েলকে আক্রমণে সহযোগিতা করেছেন। এ পর্যন্ত ইরান কোনো নিউক্লিয়ার বোমা না বানালেও কেবল এই পরমাণু বিজ্ঞানী তারা কয়েক ডজনকে হারিয়েছেন, এবং তাদের প্রত্যেকের ডাটা সবকিছু আমেরিকা ইসরায়েল এত নিখুঁতভাবে পায় কি করে? তো এ থেকে ইরান বলছে যে এই রাফায়েল গ্রোসি তাদের সন্দেহের প্রথম তালিকায় রয়েছেন, এবং তিনি এখানে এসে সাইট ভিজিট করছেন, আর ভেতরে ইসরায়েল এবং আমেরিকার সিআইএ এবং মোসাদের এজেন্ট হয়ে কাজ করছেন। সো তাকে আর ইরানের ভেতরে ঢুকতে দেওয়া হবে না। যখন রাফায়েল গ্রোসি ইরানের ভেতরে ঢোকার অনুমতি চেয়েছেন, ঠিক সেই সময়টি ইরান আবার এই ঘোষণাটি দিল। মূলত 100 দিনের লড়াই শেষে 40 দিনের যুদ্ধ, তারপর যুদ্ধবিরতি, সব মিলে প্রায় 20 দিনের কাছাকাছি হয়ে গেল। আমেরিকা এখন পর্যন্ত জানছে না, ইসরায়েল এখন পর্যন্ত জানছে না ইরানের সেই নিউক্লিয়ার সাইটগুলোর অবস্থা, কিংবা ইরানের যে পরমাণুগুলো আছে, সমৃদ্ধকরণ পরমাণুগুলো আছে, এগুলো কোথায় আছে, কি অবস্থায় আছে। যে কারণে আমেরিকা এই বিষয়টি নিয়ে যথেষ্ট টেনশনে আছে। পাশাপাশি আমেরিকা এবং ইসরায়েল চিন্তা করছে যে এই সময়টির মধ্যে ইরান
এটিকে 60% থেকে 90% সমৃদ্ধ করে কোনো অ্যাটম বোমা বানিয়ে ফেলেছে কিনা। তো এই জন্যই আমেরিকা এবং ইসরায়েল তারা রাফায়েল গ্রোসিকে নতুন করে ইরানের ভেতরে পাঠিয়ে তথ্য উপাত্ত সংগ্রহের কাজ করতে চান। এটি হলো ইরানের অভিযোগ। তো সেই আলোকে ইরান রাফায়েল গ্রোসির উপর নিষেধাজ্ঞা দিয়ে বসেছে, বলছে আমাদের সাথে আমেরিকার 60 দিনের যে চুক্তিটি, অর্থাৎ আগামী 60 দিন আমরা যুদ্ধবিরতি মেনে চলব, শান্তি চুক্তির নিয়ম ফর্মুলা মেনে চলব, কিন্তু এই 60 দিনের মধ্যে কোনো আইএই এর অর্থাৎ অ্যাটমিক এনার্জি কোনো ব্যক্তিরা এই দেশে আসবে না। 60 দিন পর আমরা একটি মেকানিজমের মাধ্যমে দুই দেশ আবার আলোচনায় আসব। সেই সময়টি আমরা নির্ধারণ করব ইরান তার নিউক্লিয়ার বিষয়ে কি সিদ্ধান্ত নেবে, বা আমেরিকার কি চাইছে, বা আন্তর্জাতিক ইউনিটি বা জাতিসংঘ কি চাইছে। কিন্তু এর মধ্যে আমরা কোনোভাবে আইএই এর কোনো সদস্যকে ইরানে ঢুকতে দেব না। বাস, আমেরিকা ইসরায়েলের চাল ভেস্তে গেল। কারণ এই ব্যক্তির মাধ্যমে ট্রাম্প নেতানিয়াহু বোঝার চেষ্টা করছিল ইরান কি করছে আসলে তার সমৃদ্ধকরণ ইউরেনিয়াম, এটি কি বোমায় রূপ নিয়েছে, বা আমেরিকা আদৌ কতটুকু ক্ষতি করতে পেরেছে, বা ইরান তার নিউক্লিয়ার সাইটগুলোকে কতটুকু সংস্কার করে আবারও কাজ শুরু করেছে। টোটাল ডাটা আমেরিকার জানার বাইরে। ইরান এমন ভাবে ভেতর থেকে, অর্থাৎ এই ইন্টারন্যাশনাল মানে আইএই এর যে সদস্যদের তথ্য, সে তথ্যের মাঝে এমন ভাবে দেয়াল তৈরি করে দিয়েছে আমেরিকা ইসরায়েল এই মুহূর্তে কোনো তথ্য নিতে পারছে না। আর তাই তাকে পাঠানোর চেষ্টা করছে। তিনি এখন সাংবাদিক সম্মেলন করছেন বা ক্যামেরায় এসে বলছেন যে আমি ইরানে যেতে চাই, কিন্তু ইরান আমাকে অনুমতি দিচ্ছে না। ইরান বলছে তোমাকে আর কখনোই অনুমতি দেওয়া হবে না, তুমি হলে দুটো দেশের এজেন্ট, তোমার কারণে আমাদের এই লোকগুলো মারা গেছে। সো তোমাকে পৃথিবী উল্টে গেল, যদি যুদ্ধ আবারও শুরু হয় হবে, তোমাকে ঢোকার অনুমতি দেয়া হবে না, হবে না, হবে না। বুঝতে পারছেন খেলা কোন দিকে চলে গেছে। এখন ট্রাম্প কি করবেন? এখন ট্রাম্প হাউকাউ করবেন। ইসরায়েলের নেতা নিয়ে এখন ট্রাম্পকে বলবে তুমি তো যুদ্ধবিরতি ঘটিয়ে ফেলেছো, ইরানকে সব দিয়ে দিয়েছো, এখন দেখো ইরান কি করে। এই তো ইরান বোমা বানিয়ে ফেলছে। প্রশ্ন হলো, রাফায়েল গ্রোসি কখনো ইসরায়েলকে প্রশ্ন করেছে তোমার কাছে ডিমোনাতে যে 90টি অ্যাটম বোমা রয়েছে, নিউক্লিয়ার বোমা রয়েছে, তুমি এটা স্বীকার করছো না কেন? অথবা এই অ্যাটমিক এনার্জি এই সংস্থাটি কখনো ইসরায়েলকে প্রশ্ন করেছে তোমার কাছে কি আদৌ নিউক্লিয়ার আছে কি নেই? যদি থাকে তুমি স্বীকার করছো না কেন? তুমি কোন নিয়ম এটি বানিয়েছো? যদি না থাকে তাহলে ডিমোনাতে কি আছে? 90টি যে নিউক্লিয়ার বোমা আছে বলে বিভিন্ন গণমাধ্যমে আসে, এগুলো কোথায়? এই বিষয়ে রাফায়েল গ্রোসি কখনো ইসরায়েলকে প্রশ্ন করেনি। তাদের সকল চিন্তা চেতনা ইরানকে ঘিরে। অথচ ইরান এখন পর্যন্ত, বা আমেরিকা এখন পর্যন্ত, বা এই রাফায়েল গ্রোসিরা এখন পর্যন্ত প্রমাণ করতে পারেনি ইরানের কাছে নিউক্লিয়ার আছে কি নেই। তবে তাদের এখন মূল ভয়টা এই সময়ের মধ্যে ইরান সেই সমৃদ্ধকরণ ইউরেনিয়াম দিয়ে কোনো অ্যাটম বোমা বানিয়েছে কিনা। তার মানে আমেরিকা এবং ইসরায়েলকে তাদের চালে ভেস্তে দিয়েছে। এখন ইরান তাদেরকে আর ঢুকতে দেবে না। আজকের আরেকটা গুরুত্বপূর্ণ খবর আপনারা হয়তো পেয়েছেন, আমার চ্যানেলে আমি বিকেল 6:30 দিয়েছি। ইরান এবং আমেরিকার মধ্যে আবার লড়াই হয়েছে। যারা দেখেননি 6:30 ভিডিওটা একবার দেখে নেবেন। ইরানের সিরিকে অ্যাটাক করেছে, অর্থাৎ হরমুজে একটি জাহাজে আক্রমণ হয়েছে। আমেরিকার দাবি এটি ইরান ড্রোন অ্যাটাক করেছে। এরপর ইরানের সিরিকে তাদের রাডার সিস্টেম এবং কয়েকটি ড্রোন ইনস্টলেশনে অ্যাটাক করেছে আমেরিকার যুদ্ধ বিমান এবং ড্রোন। সঙ্গে সঙ্গে আমেরিকা আবার মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে সিরিজ মিসাইল এবং ড্রোন অ্যাটাক চালিয়েছে। তার মানে যুদ্ধবিরতি শান্তি চুক্তি হওয়ার পরও দুই দেশ একে অপরের উপর টার্গেট করে হিট করেছে। পরবর্তী কাতারের মধ্যস্থতায়
আপাতত থেমে গেছে খেলা। খেলা আবার শুরু হতে পারে যে কোনো সময়। এটা পুরো ডিটেল খবরটা পাবেন 6:30টার খবরে। আসেন এবার দুর্দান্ত একটি খবরে। বর্তমানে সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সফর করলেন চীনে। ভারতীয় গণমাধ্যমের মাথা নষ্ট হয়ে গেছে। আমার পার্সোনালি পরিচিত প্রায় খুব বড় মাপের সাংবাদিক, এনডিটিভির সহ আরো কয়েকটা ইংলিশ গণমাধ্যম এবং এনডিটিভির আমার খুব বন্ধুরা যারা আমরা একসাথে লন্ডনে কাজ করেছি, আমাকে নক দিয়েছিল কিছু তথ্য জানার জন্য যে তারেক রহমান চীন সফর করছেন, তার আসলে মূল উদ্দেশ্য কি। তার মানে ভারতের খুব জানতে চাওয়া। প্রথম অর্থাৎ তারেক রহমান ক্ষমতায় বসে তার প্রথম বিদেশ সফর হলো চীন, বুঝছেন। এটি নিয়ে তাদের ঘুম হারাম। তারেক রহমান কি কি চুক্তি করতে যাচ্ছে, কি কি করবে না করবে, টোটাল বিষয়গুলো এটা নিয়ে আমি আলাদা একটা পর্ব করব, তারেক রহমানের চীন সফর নিয়ে। আমরা সেই বিষয়টি আপাতত রাখি। আসেন কয়েকটা গুরুত্বপূর্ণ খবর দিচ্ছি। পাকিস্তানের সাথে চীনের একটা চুক্তি হচ্ছে বা হয়ে গেছে, যদিও বলছে যে খসড়া, কিন্তু আমার ধারণা হয়ে গেছে, কারণ এরা আমি পূর্বেই শুনেছি আরো 1-1.5 বছর আগে। চীনের যে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান স্টিল প্রযুক্তির J-35A, অর্থাৎ মার্কিন F-35, তাদের J-35 পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান পাকিস্তানকে 40টি দিচ্ছে চীন। বলা হচ্ছে 2027 মানে আগামী বছর থেকে 2030-35 পর্যন্ত ধারাবাহিক এই পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানগুলো পাকিস্তানকে হস্তান্তর করা হবে। ভারতে এ পর্যন্ত যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম ব্যবহার করা হয়, রাশিয়ান S-400 সহ আরো কিছু, এগুলো চতুর্থ বা 4.5 প্রজন্মের যুদ্ধ বিমানকে মোটামুটি ইন্টারসেপ্ট করতে পারে। ভারতের কাছে এখনো 5th প্রজন্মের যুদ্ধ বিমান মোকাবেলার প্রতিরক্ষা ব্যবস্থা খুব একটা নেই বলা হয়। হ্যাঁ, এখন S-400 কিন্তু 35কে টার্গেট করতে পারে, কিন্তু কতটুকু সফল হয় তার উপর ডিপেন্ড করে, কারণ এই স্টিলথ প্রযুক্তির যুদ্ধ বিমানটি যে কোনো রাডার ফাঁকি দেওয়ার ওস্তাদ। এরই মধ্যে ইরানে যখন ঢুকেছিল F-35 মার্কিন যুদ্ধ বিমান এই স্টিলথ প্রযুক্তির, এটিকে তাড়া করেছে, দুটাকে বাধ্যতামূলক অবতরণ করিয়েছে, একটাকে ধ্বংস করেছে, ইরান দাবিও করেছে। তার মানে ইরানের যে রাডার ব্যবস্থা ফাঁকি দিয়ে আমেরিকা ঢুকেছিল এই স্টিলথ প্রযুক্তির যুদ্ধ বিমান নিয়ে, সেটাকে ইরান ঘায়েল করার চেষ্টা করেছে, অনেকটা সফল হয়েছে, তাই তো। তো ইরান, তাহলে প্রশ্ন আসে যে ইরানের কাছে এই প্রতিরক্ষা ব্যবস্থাটি কোত্থেকে আসছে। অনেকে বলছে এটি চীন থেকে আসতে পারে বা চীনের কোন সংস্করণ ইরানের কাছে পৌঁছেছে। তো যখনই পাকিস্তানকে চীন J-35 দিচ্ছে বলছে বা দিচ্ছে 27 সাল থেকে, তখনই ভারতের কপাল কুঁচকে গেছে, ভারত টেনশনে পড়ে গেছে, কারণ ভারতের যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে এটাকে এখন নতুন করে সাজাতে হবে। এবং ভারত পাকিস্তানের সীমান্ত লাগোয়া বা দুটো দেশ প্রতিবেশী দেশ হওয়ায় সাম্প্রতিক বুনিয়ানো মারসুস এবং অপারেশন সিঁদুরে পাকিস্তান কেবল চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান F-16 দিয়ে পুরো ভারতকে কাঁপিয়ে দিয়ে আসছে। তাদের যে ব্রাহ্মস মিসাইল স্টোরেজে হিট করেছে, তাদের শ্রীনগর সহ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় হিট করে এসছে, এবং বলা হয় কয়েক ঘন্টা ভারতকে অন্ধকার করে দিয়ে আসছিল পাকিস্তান। লাস্টে বাধ্য হয়ে কয়েক শত না কয়েক হাজার ভারতীয় সেনা ওপারে চলে গেছে। পরে আমেরিকার মাধ্যমে নরেন্দ্র মোদী বাধ্য হয়ে সিজফায়ার ঘটিয়েছে। তো সেই পাকিস্তানের হাতে যদি এখন এই স্টিলথ প্রযুক্তি, পৃথিবীতে এই মুহূর্তে যুদ্ধ বিমানের ক্ষেত্রে পঞ্চম প্রজন্মের স্টিলথ প্রযুক্তির আমেরিকার, রাশিয়ান হলো Su-35, আর এদের হলো J-35, ওদের F-35, এই তিনটি দেশের কাছে যে পঞ্চম প্রজন্মে আছে, এই পঞ্চম প্রজন্মের খেলা পাকিস্তানের কাছে পৌঁছে যাওয়া মানে হলো ভারতের জন্য ঘুম হারাম হওয়ার ঘটনা। ভারতকে বিশাল বিশাল অ্যামাউন্ট খরচ করে এখন প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার সিস্টেমকে আপডেট করতে হবে, এক। 2 নম্বর, ইলেকট্রনিক্স ওয়ারফেয়ারের যে খেলা, সেই খেলা তুরস্ক এবং চীন পাকিস্তানকে যা দিয়েছে সেটা কিন্তু ভারতের কাছে নেই। ভারতের কাছে প্রায় 5 থেকে 600
ফাইটার জেট আছে মনে করেন, এর মধ্যে সেকেলে একেলে আগামীকালের কয়েক কালেরই আছে, কিন্তু তাদের কাছে যে সবচেয়ে পাওয়ারফুল রাফায়েল, সেই রাফায়েলকে 5টিকে মাটিতে শুইয়ে দিয়েছিল বুনিয়ানু মারসুসে পাকিস্তান। তো সবকিছু মিলে আকাশ যুদ্ধে পাকিস্তান বরাবরই ভারতকে বিট করছে। এর আগে অভিনন্দনকেও শুইয়ে দিয়ে চাখা হয়েছিল, মনে আছে আপনাদের? তো ভারত যতই বলুক তাদের কাছে রাফায়েল আছে, এটা আছে, ওটা আছে, কিন্তু পাকিস্তান তার যুদ্ধ বিমানের খেলায়, আকাশের খেলায় ভারতকে বারবারই টেক্কা দিচ্ছে। তো সেই পাকিস্তান, এখন পাকিস্তানের সেই পাইলটরা এই মুহূর্তে চীনে নাকি তারা কি বলে J-35 যুদ্ধ বিমানের ট্রেনিং নিচ্ছে চীনে। অর্থাৎ চীন তাদেরকে যে যুদ্ধ বিমানগুলো দেবে, এটা পরিচালনার জন্য পাকিস্তানের একটা চৌখুশ পাইলট গ্রুপ যারা যুদ্ধ বিমান চালাচ্ছেন তাদেরকে চীনে পাঠিয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে। পাকিস্তান তারা বাংলাদেশকে J-10C দিচ্ছে, কথা চলছে। পাশাপাশি 17 থান্ডার, যেটা পাকিস্তান এবং চীন নির্মিত, এগুলো দেওয়ার কথা চলছে। এগুলো পেলে বাংলাদেশ মোটামুটি আকাশে ভারতকে বিট করার সক্ষমতা অর্জন করবে। সংখ্যায় কতটি সেটা পরের কথা, কিন্তু ভারত অ্যাটাক করলে বাংলাদেশ নীরবে বসে থাকবে না, বাংলাদেশও পারবে, সেটার একটা বিষয় বললাম। পাশাপাশি তুরস্ক বাংলাদেশকে ড্রোন দিচ্ছে। চীন বাংলাদেশকে আরো কি কি দিবে সেই বিষয়টি হয়তো আমরা সামনে বলবো তারেক রহমানের আলোচনার আরো কিছু আদ্যপান্ত জেনে। কিন্তু পাকিস্তান যদি 5ম প্রজন্মের যুদ্ধ বিমান পেয়ে থাকে, এটি হবে বাংলাদেশের জন্য আরেকটি খুশির খবর। কারণ পাকিস্তানের সাম্প্রতিক সময় একটা বড় পাইলট যারা ভারতের আকাশে উঠে ভারতকে পরাজিত করেছে, আমি জেনেছি তারা বাংলাদেশে এসে বাংলাদেশের পাইলটদের ট্রেনিং এর একটি সেশন করেছেন পাকিস্তান থেকে এসে। এই যে যাত্রাটা শুরু হয়েছে, এটা নরেন্দ্র মোদীর জন্য খুব টেনশনের কারণ হয়ে গেছে। তাই বলতে হবে এই মুহূর্তে তারেক রহমানকে সবচেয়ে সজাগ যেমন থাকতে হবে এবং সবচেয়ে নিরাপদ অবস্থায় তাকে থাকতে হবে, বা তার আশেপাশে যারা আছেন সবাই তো আর বিশ্বাসী না, বিশ্বাসীর মধ্যে অবিশ্বাসী থাকে। যেমন জিয়াউর রহমানকে প্রাণ দিতে হয়েছে, তারেক রহমান যেই পরিকল্পনায় এগুচ্ছেন সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হলে তার জন্য আমাদেরকে অনেক সজাগ থাকতে হবে। কারণ এইটুকু বিশ্বাস করি, তার এই চীন সফর ভারতের কাছে গলার কাটা হয়ে যাচ্ছে। হয়তো অনেক কিছু প্রকাশ্য অপ্রকাশ্য হবে যেটা আমি আপনি জানেন না, জানিও না, মিডিয়াও আসবে না। হয়তো সেই তথ্য কোনো না কোনো ভাবে রয়ের হাত ধরে ভারতের কাছে আছে। তো সবকিছু মিলে আমরা একটা বাক্য বলতে পারি, তুরস্ক, চীন, পাকিস্তান যদি আমাদের পাশে থাকে, নরেন্দ্র মোদীর ভারত আমাদের একটা চুল ছিঁড়তে পারবে না। তাই আমাদের কূটনীতিতে প্রতিবেশী ভারতের সাথে বন্ধুত্ব আমরা চাই, তবে তাদের দখলদারিত্ব এটা আমরা মানব না, তাদের খবরদারি আমরা মানব না। আমরা বন্ধুত্ব চাই সমতার ভিত্তিতে। আবারও বলছি, সমতার ভিত্তিতে, ছোট আর বড় ভাই হিসেবে না। দুটো রাষ্ট্রের ফ্রেন্ডশিপ আমরা দেখতে চাই, ভারত এবং বাংলাদেশের বন্ধুত্ব আমরা দেখতে চাই। কিন্তু তুমি আমাকে মদ দিবা, গাঁজা দিবা, ইয়াবা দিবা, ফেন্সিডিল দিবা, আর 54 বছরে আমাদের সীমানায় মানুষ মারবা, কোনোদিন আমাদের মানে সামরিক বাহিনীকে তুমি আধুনিক হতে দিবা না, যুদ্ধকে আমাদের বিমান বাহিনীকে আধুনিক হতে দিবা না, নৌবাহিনীকে আধুনিক হতে দিবা না, কারণ তোমার জন্য আতঙ্ক। তাহলে এমন বন্ধুত্ব আমরা চাই না। তোমার নেশা তুমি খাও, আমরা প্রয়োজনে তুরস্ক, চীন, পাকিস্তান বা আরো যাদের ইরান, প্রয়োজনে ইরানের থেকে আমরা মিসাইল আনবো, শাহেদ ড্রোন আনবো, ভুরি ভুরি আনবো, এনে আমরা আমাদের সীমান্ত না শুধু আমাদের দেশকে অরক্ষিত করব। আমি তারেক রহমানের সাম্প্রতিক যে পলিসিগুলো দেখছি, সেই পলিসিগুলো নিশ্চিন্তে তিনি নীরবে খেলছেন বলে মনে হচ্ছে। তারা এই খেলাটা অবশ্যই সফলভাবে বাংলাদেশকে এগিয়ে নেবে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।